গল্পাবলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 25শে বৈশাখ। আজ কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। কবিপক্ষের শুরু। গঙ্গাজলে গঙ্গা পুজোর মতোই তাঁর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে আজ আমাদের এই বিশেষ নিবেদন। আজকের গল্প কবিগুরু রচিত ছোট গল্প কঙ্কাল। গল্প পাঠে আমি সুব্রত চক্রবর্তী ও নারী কণ্ঠে পূজা সরকার। আমাদের সব শ্রোতা বন্ধুদের সুবিধার্থে গল্পের বিষয়বস্তুকে ও মূল ভাবকে অপরিবর্তিত রেখে গল্পর ভাষাটিকে চলিত ভাষায় রূপান্তরিত করেছি। আমাদেরকে আরও উৎসাহিত করতে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। অন্য কোনো ছোট গল্প শোনার ইচ্ছা থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। অবশ্যই আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করব। তবে চলুন শুরু করা যাক আজকের গল্প কঙ্কাল। আমরা 3 ছেলেবেলার বন্ধু যে ঘরে ঘুমোতাম তার পাশের ঘরের দেওয়ালে একটা আস্ত নরকঙ্কাল ঝোলানো থাকত। রাতের বাতাসে তার হাড়গুলো খটখট শব্দ করে নড়ত। দিনের বেলায় আমাদের সেই হাড় নাড়াতে হতো। আমরা তখন পণ্ডিত মশাইয়ের কাছে মেঘনাদ বধ কাব্য এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়তাম। আমাদের অভিভাবকদের ইচ্ছা ছিল আমাদের হঠাৎ সর্ববিদ্যায় পারদর্শী করে তুলবেন। তার অভিপ্রায় কতদূর সফল হয়েছে তা যারা আমাদের জানেন তাদের কাছে প্রকাশ করা বাহুল্য, এবং যারা জানেন না তাদের কাছে গোপন করাটাই ভালো। তারপর বহুকাল কেটে গেছে। এরই মধ্যে সে ঘর থেকে কঙ্কাল আর আমাদের মাথা থেকে অস্থিবিদ্যা কোথায় হারিয়ে গেছে তার খোঁজ করে জানা যায় না। অল্পদিন হলো একদিন রাতে কোনো কারণে অন্য কোথাও জায়গা না হওয়াতে আমাকে সেই ঘরেই শুতে হলো। অভ্যাস নেই, ঘুমও আসতে চায় না। এপাশ ওপাশ করতে করতে গির্জার ঘড়িতে বড় বড় ঘণ্টাগুলো প্রায় সব কটা বেজে গেল। এমন সময় ঘরের কোণে যে তেলের বাতিটা জ্বলছিল সেটা প্রায় মিনিট 5 ধরে খাবি খেতে খেতে একেবারেই নিভে গেল। এর আগে আমাদের বাড়িতে 2-1টা দুর্ঘটনা ঘটে গেছে, তাই এই আলো নিভতেই খুব সহজে মৃত্যুর কথা মনে জাগল। মনে হলো এই যে রাত 2 প্রহরে একটি দীপশিখা চির অন্ধকারে মিলিয়ে গেল, প্রকৃতির কাছে এটা যেমন মানুষের ছোট ছোট প্রাণশিখা কখনো দিনে কখনো রাতে হঠাৎ করে নিভে গিয়ে বিস্মৃত হয়ে যায়, ওটাও তেমন। ক্রমেই সেই কঙ্কালের কথা মনে পড়ে গেল। তার জীবিতকালের বিষয় কল্পনা করতে করতে হঠাৎ মনে হলো একটি চেতন পদার্থ অন্ধকার ঘরের দেওয়াল হাতড়ে আমার মশারির চারদিকে ঘুরে বেড়াচ্ছে, আর তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছে। সে যেন একটা কি খুঁজছে, পাচ্ছে না, এবং আরও তীব্র বেগে সারা ঘর প্রদক্ষিণ করছে। বেশ বুঝতে পারলাম এই যে ঘুম হয়নি, মাথাটা হয়ে গেছে গরম, আর সেই সবই সেই গরম মাথার কল্পনা। আমারই মাথার মধ্যে যে বোঁ বোঁ করে রক্ত ছুটছে এটা তারই দ্রুত পদক্ষেপের শব্দের মতো শোনাচ্ছে। কিন্তু তবু গা ছমছম করতে লাগলো। জোর করে এই অকারণ ভয় ভাঙার জন্য বলে উঠলাম, কে? পায়ের আওয়াজ আমার মশারির কাছে এসে থেমে গেল এবং একটা উত্তর শুনতে পেলাম। আমি। আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজতে এসেছি। আমি ভাবলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো কিছু নয়,
পাশবালিশটা সবলে আঁকড়ে ধরে চিরপরিচিতের মতো অতি সহজ সুরে বললাম, এই দুপুর রাতে বেশ কাজটি বার করেছ। তা সে কঙ্কাল নিয়ে তুমি এখন কি করবে শুনি? অন্ধকারে মশারির কাছে, খুব কাছে উত্তর এলো, বলো কি? আমার বুকের হাড় যে তার মধ্যে ছিল, আমার ২৬ বছরের যৌবন যে তার চারিদিকে বিকশিত হয়েছিল, একবার দেখতে ইচ্ছে করে না? তুমি একলা আছো বুঝি? তবে একটু বসি, একটু গল্প করা যাক। ৩৫ বছর আগে আমিও মানুষের কাছে বসে মানুষের সঙ্গে গল্প করতাম, কিন্তু এই ৩৫টা বছর আমি কেবল শ্মশানের হাওয়ায় হু হু শব্দ করে বেরিয়েছি। আজ তোমার কাছে বসে আর একবার মানুষের মতো করে গল্প করি। অনুভব করলাম আমার মশারির কাছে কে একটা যেন বসলো। নিরুপায় দেখে আমি বেশ একটু উৎসাহের সাথেই বললাম, হ্যাঁ সেই ভালো, যাতে মন বেশ প্রফুল্ল হয়ে ওঠে এমন একটা কিছু গল্প বলো তো দেখি। সবচেয়ে মজার কথা যদি শুনতে চাও তো আমার জীবনের কথা বলি। গির্জার ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজলো। যখন মানুষ ছিলাম এবং ছোট ছিলাম, তখন একজনকে জমের মতো ভয় পেতাম। তিনি আমার স্বামী। মাছকে বড়শি দিয়ে ধরলে তার ঠিক যেমনটা মনে হয়, আমারও ঠিক সেরকম মনে হতো। অর্থাৎ কোনো এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বড়শিতে গেঁথে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয়ের থেকে টান মেরে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কিছুতেই তার হাত থেকে পরিত্রাণ নেই। বিয়ের 2 মাস পরেই আমার স্বামীর মৃত্যু হলো এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হয়ে অনেক দুঃখ প্রকাশ করলেন। আমার শ্বশুরমশাই অনেকগুলো লক্ষণ মিলিয়ে দেখে শাশুড়িকে বললেন, শাস্ত্রে যাকে বলে বিষকন্যা, এই মেয়েটি তাই। সে কথা আমার স্পষ্ট মনে আছে। শুনছো? কেমন লাগছে? আমি বললাম, বেশ, গল্পের আরম্ভটি বেশ মজার। তবে শোনো। আনন্দে বাপের বাড়ি ফিরে এলাম। ক্রমে বয়স বাড়তে লাগলো। লোকে আমার কাছে লুকোনোর চেষ্টা করত, কিন্তু আমি বেশ জানতাম আমার মতো সুন্দরী এমন যেখানে সেখানে পাওয়া যায় না। তোমার কি মনে হয়? খুব সম্ভব, কিন্তু আমি তো তোমায় কখনো দেখিনি। দেখোনি? কেন? আমার সেই কঙ্কাল। আমি ঠাট্টা করছি। তোমার কাছে কি করে প্রমাণ করব যে সেই 2টো ফাঁকা গর্তের মধ্যে বড় বড় টানা 2টো কালো চোখ ছিল এবং লাল ঠোঁটের উপরে যে হালকা হাসিটুকু মাখানো ছিল, এখনকারের রাগঢাকিন দাঁতের শাড়ির বিকট হাসির সঙ্গে তার কোনো তুলনাই হয় না। এবং সেই কখনো লম্বা শুকনো হাড়ের উপর এত লালিত্য, এত লাবণ্য, যৌবনের এত নিটল পরিপূর্ণতা প্রতিটা দিন ফুটে উঠেছিল। তোমাকে তা বলতে গেলে হাসিও পায় এবং রাগও ধরে। আমার সেই শরীর থেকে যে হাড়ের বিদ্যা শেখা যেতে পারে তা তখনকার বড় বড় ডাক্তাররাও বিশ্বাস করতেন না। আমি জানি একজন ডাক্তার তার কোনো এক বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলেছিলেন। তার মানে এই যে পৃথিবীর আর সব মানুষই হাড়ের বিদ্যা ও শরীরতত্ত্বের দৃষ্টান্ত ছিল, কেবল আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম। আচ্ছা, কনক চাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে? আমি যখন চলতাম তখন নিজেই বুঝতে পারতাম যে এক টুকরো হিরে নড়লে তার চারিদিকে যেমন আলো ঝকমক করে ওঠে, আমার শরীরের প্রত্যেক গতিতেও তেমনই সৌন্দর্যের নানা ভঙ্গি স্বাভাবিক ঢেউয়ের মতো চারিদিকে আছড়ে পড়ত। আমি মাঝে মাঝেই অনেকক্ষণ ধরে নিজের হাত 2টো নিজেই দেখতাম।
পৃথিবীর সমস্ত পুরুষের মুখে রাশ টেনে মিষ্টি করে বাগাতে পারে, হ্যাঁ এমনই দুটো হাত। কিন্তু আমার সেই নির্লজ্জ নিরাবরণ বুড়িয়ে যাওয়া কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যে সাক্ষী দিয়েছে। আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম। এর জন্য পৃথিবীর সবার থেকে তোমার উপর আমার রাগ বেশি। ইচ্ছে করে আমার সেই 16 বছরের জীবন্ত যৌবন তাপের উত্তপ্ত রূপটা একবার তোমার চোখের সামনে দাঁড় করাই, বহু দিনের মতো তোমার চোখের ঘুম ছুটিয়ে দিই, তোমার হাড়ির বিদ্যাকে অস্থির করে দেশছাড়া করি। আমি বললাম, তোমার গা যদি থাকতো তবে সেই গা ছুঁয়ে বলতাম, সে বিদ্যার লেশমাত্র আমার মাথায় নেই। আর তোমার সেই ভুবন ভোলানো পূর্ণ যৌবনের রূপ রাতের অন্ধকারের ওপর জল জল করে ফুটে উঠছে। তোমাকে এর থেকে বেশি বলতে হবে না। আমার কোনো বন্ধু ছিল না। দাদা প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি বিয়ে করবেন না। বাড়িতে আমি একা, বাগানের গাছতলায় আমি একাই বসে ভাবতাম সমস্ত পৃথিবী আমাকে ভালোবাসছে, সমস্ত তারা আমাকে পরীক্ষা করছে। হাওয়া খেলার ছলে বারবার দীর্ঘ নিঃশ্বাসে আমার পাশ দিয়ে চলে যাচ্ছে, এবং যে ঘাসের উপর আমি পা দুটো মেলে বসে আছি তার যদি জ্ঞান থাকতো তাহলে সে আর একবার অজ্ঞান হয়ে যেত। পৃথিবীর সমস্ত যুবক পুরুষ ওই ঘাসের মতো দল বেঁধে আমার পায়ের কাছে দাঁড়িয়ে, সেরকমটা আমি ভাবতাম। মনে অকারণেই কেমন একটা ব্যথা অনুভব করতাম। দাদার বন্ধু শশীশেখর যখন মেডিকেল কলেজ থেকে পাশ করে আসলেন তখন তিনি আমার বাড়ির ডাক্তার হলেন। আমি তাকে এর আগে আড়াল থেকে অনেকবার দেখেছি। দাদা বড় অদ্ভুত লোক ছিলেন, পৃথিবীটাকে যেন ভালো করে চোখ মেলে দেখতেনই না। সংসারটা যেন তার পক্ষে যথেষ্ট ফাঁকা নয়। এর জন্যই সরে সরে একেবারে ধারের কাছে গিয়ে আশ্রয় নিয়েছেন। তার বন্ধুর মধ্যে ওই এক শশীশেখর। এর জন্যই বাইরের ছেলেদের মধ্যেও আমি ওই শশীশেখরকেই সবসময় দেখতাম। এবং যখন আমি সন্ধেবেলায় ফুল গাছের তলায় রানীর মতো আসন গ্রহণ করতাম তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশীশেখরের মূর্তি ধরে আমার পায়ে ধরত। শুনছ? কি মনে হচ্ছে? আগে সবটা শোনো। এক বর্ষার দিনে আমার জ্বর হয়েছে। ডাক্তার দেখতে এসছেন। সেই প্রথম দেখা। সন্ধ্যের লাল আভাটা পড়ে রুগ্ন মুখের বিবর্ণতা যাতে দূর হয়ে যায় সেজন্য আমি জানলার দিকে মুখ করেছিলাম। ডাক্তার যখন ঘরে ঢুকেই আমার মুখের দিকে একবার দেখলেন তখন আমি মনে মনে ডাক্তার হয়ে কল্পনায় নিজের মুখের দিকে দেখলাম। সেই সন্ধেবেলা নরম বালিশের উপর একটি নরম ফুলের মতো মুখ, অসংযমিত কোকড়া চুল মুখের উপরে এসে পড়েছে এবং লজ্জায় বড় বড় চোখের পাতা ছায়া ফেলছে কপালের উপর। ডাক্তার নরম গলায় দাদাকে বললেন, একবার হাতটা দেখতে হবে। আমি চাদরের ভিতর থেকে ক্লান্ত সুন্দর হাতখানা বার করে দিলাম। একবার হাতের দিকে তাকিয়ে দেখলাম, ইস, যদি নীল রঙের কাচের চুড়ি পরতে পারতাম তো আরও বেশি মানাতো। রোগীর হাত নিয়ে নাড়ি দেখতে ডাক্তারের এত ইতস্তত এর আগে কখনো দেখিনি। অত্যন্ত অসংলগ্ন কাঁপা কাঁপা হাতে নাড়ি দেখলেন। তিনি আমার জ্বরের উত্তাপ বুঝলেন, আর আমি তার ভিতরের নাড়ি কেমনভাবে চলতো তার আভাস পেলাম। বিশ্বাস হচ্ছে না? আমি বললাম, অবিশ্বাসের কোনো কারণ দেখছি না। মানুষের নাড়ি তো আর সকল অবস্থাতে সমান চলে না। ধীরে ধীরে আরও 2-4 বার সুস্থ অসুস্থ হওয়ার পর দেখলাম আমার সেই সন্ধেবেলার চিন্তা ভাবনার পৃথিবীতে
কোটি কোটি পুরুষের সংখ্যা কমতে কমতে একটিতে এসে ঠেকল। আমার পৃথিবী প্রায় জনশূন্য হয়ে এলো। জগতে তখন কেবল একটি ডাক্তার এবং একটি রোগী অবশিষ্ট রইল। আমি সন্ধেবেলায় লুকিয়ে একটা বাসন্তী রঙের শাড়ি পরতাম, ভালো করে খোপা বেঁধে মাথায় এক গাছি বেল ফুলের মালা জড়াতাম। একটা আয়না হাতে নিয়ে বাগানে গিয়ে বসতাম। কেন? নিজেকে দেখে তো আর পরিতৃপ্তি হয় না, সত্যি সত্যি হয় না। কারণ আমি তো আর নিজে নিজেকে দেখতাম না, আমি তখন একলা বসে দুজন হতাম। আমি তখন ডাক্তার হয়ে নিজেকে দেখতাম, মুগ্ধ হতাম, ভালোবাসতাম এবং আদর করতাম। অথচ প্রাণের ভেতর একটা দীর্ঘ নিঃশ্বাস সন্ধ্যের মতো হু হু করে উঠত। সেই থেকে আমি আর একলা ছিলাম না। হাঁটার সময় চোখ নামিয়ে দেখতাম পায়ের আঙুলগুলো পৃথিবীর উপর কেমন করে পড়ছে এবং ভাবতাম এই পদক্ষেপ আমাদের নতুন পরীক্ষার্থীর ডাক্তারের কেমন লাগে। দুপুরবেলা জানলার বাইরে ঝাঝা করত, কোথাও সারা শব্দ নেই। মাঝে মাঝে এক একটা চিল অনেক দূরের আকাশে শব্দ করে উড়ে যেত এবং আমাদের বাগানের দিক থেকে খেলনাওয়ালা সুর ধরে চাই খেলনা চাই চুড়ি চাই করে ডেকে যেত। আমি একখানা ধপধপে চাদর পেতে নিজের হাতে বিছানা করে শুতাম। একটা অনাবৃত হাত নরম বিছানার উপরে যেন অনাদরে মেলে দিয়ে ভাবতাম, এই হাতখানা এমন ভঙ্গিতে কে যেন দেখতে পেল, কে যেন দুখানা হাত দিয়ে তুলে নিল, কে যেন এই হাতের উপরে একটা চুম্বন রেখে দিয়ে আবার ধীরে ধীরে ফিরে যাচ্ছে। মনে করো এইখানে যদি গল্পটা শেষ হয় তাহলে কেমন হয়? আমি বললাম, মন্দ হয় না, একটু অসম্পূর্ণ থাকে বটে, কিন্তু সেটুকু আপন মনে শেষ করতে করতে দিব্যি বাকি রাতটুকু কেটে যায়। কিন্তু তাহলে গল্পটা যে বড্ড গম্ভীর হয়ে যায়, এর মজাটুকু থাকে কোথায়? এর ভেতরের কঙ্কালটা তার সমস্ত দাঁত কটা মেলে দেখা দেয় কই? তারপর শোনো, একটুখানি পসার হতেই আমাদের বাড়ির একতলায় ডাক্তার তার ডাক্তারখানা খুললেন। তখন আমি তাকে মাঝে মাঝে হাসতে হাসতে ওষুধের কথা, বিষের কথা, কি করলে মানুষ সহজে মরে, এই সব কথা জিজ্ঞেস করতাম। ডাক্তারি কথায় ডাক্তারের মুখ খুলত। শুনে শুনে মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হয়ে গেল। ভালোবাসা এবং মরণ এই দুটোকেই কেবল পৃথিবীময় দেখলাম। আমার গল্পটা তো শেষ হয়ে এসছে, আর বেশি বাকি নেই। আমি মৃদুস্বরে বললাম, রাতও তো প্রায় শেষ হয়ে এলো। কিছুদিন ধরে দেখলাম ডাক্তারবাবু বড্ড অন্যমনস্ক এবং আমার কাছে যেন ভারী অপ্রতিভ। একদিন দেখলাম তিনি বেশ খানিকটা সেজে গুজে দাদার কাছ থেকে তার জুড়ি গাড়ি ধার করলেন। রাত্রে যেন কোথায় যাবেন। আর থাকতে পারলাম না, দাদার কাছে গিয়ে নানান কথার পর জিজ্ঞেস করলাম, হ্যাঁ দাদা, ডাক্তারবাবু আজ জুড়ি গাড়ি নিয়ে কোথায় যাচ্ছেন? সংক্ষেপে দাদা বললেন, মরতে। আমি বললাম, না, সত্যি করে বলো না। তিনি পূর্বাপেক্ষা কিঞ্চিত খোলাসা করে বললেন, বিয়ে করতে। আমি বললাম, সত্যি নাকি? বলে অনেক হাসতে লাগলাম। অল্প অল্প শুনলাম এই বিয়েতে ডাক্তার 12,000 টাকা পাবেন, কিন্তু এই খবর আমার কাছে গোপন করে আমায় অপমান করার তাৎপর্য কি? আমি কি তার পায়ে ধরে বলেছিলাম যে এমন কাজ করলে আমি বুক ফেটে মরব? পুরুষদের বিশ্বাস করার জন্যই পৃথিবীতে আমি একটি মাত্র পুরুষ দেখেছি এবং এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করেছি। ডাক্তার রোগী দেখে সন্ধ্যার আগে ঘরে আসলে আমি প্রচুর পরিমাণে হাসতে হাসতে তাকে বললাম, কি
কি ডাক্তার মশাই, আজ নাকি আপনার বিয়ে? আমার আনন্দ দেখে ডাক্তার যে কেবল অবাক হলেন তা নয়, ভারী গম্ভীর হয়ে গেলেন। জিজ্ঞাসা করলাম, বাজনাপাতি কিছু নেই যে? শুনে তিনি একটু নিঃশ্বাস ফেলে বললেন, বিয়ে ব্যাপারটা কি এতই আনন্দের? অনেক রাত্রে লগ্ন। সন্ধেবেলায় ডাক্তার ছাদের উপর বসে দাদার সাথে দু এক পাত্র মদ খাচ্ছিলেন। দুজনেরই এই অভ্যাসটুকু ছিল। ক্রমে ক্রমে আকাশে চাঁদ উঠল, আর আমি হাসতে হাসতে এসে বললাম, ডাক্তার মশাই ভুলে গেলেন নাকি যাত্রার যে সময় হয়েছে? এখানে একটা সামান্য কথা বলা দরকার। ইতিমধ্যে আমি লুকিয়ে ডাক্তারখানায় গিয়ে খানিকটা গুঁড়ো জোগাড় করে এনেছিলাম, এবং সেই গুঁড়োর কিছুটা অংশ আমি আমার সুবিধা মতো ডাক্তারের অজান্তে তার গ্লাসে মিশিয়ে দিয়েছিলাম। কোন গুঁড়ো খেলে মানুষ মরে তা ডাক্তারের কাছেই শিখেছিলাম। ডাক্তার এক চুমুকে গ্লাসটা শেষ করে খানিকটা গদগদ কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিকভাবে তাকিয়ে বলল, তবে চললাম। বাঁশি বাজতে লাগলো। আমি একটা বেনারসি শাড়ি পরলাম। যতগুলো গয়না সিন্দুকে তোলা ছিল সবগুলো বের করে পরলাম। সিঁথিতে বড় করে সিঁদুর দিলাম, আর আমার সেই বকুলতলায় বিছানা পাতলাম। বড় সুন্দর রাত, ফুটফুটে জ্যোৎস্না, জুঁই আর বেলফুলের গন্ধে সমস্ত বাগানটা ভরে আছে। বাঁশির শব্দ যখন ক্রমে দূরে চলে গেল, জ্যোৎস্না যখন অন্ধকার হয়ে এলো, এই গাছের পাতা এবং আকাশ আজন্মকালের ঘরদোর নিয়ে পৃথিবীটা যখন আমার চারিদিকে মায়ের মতো মিলিয়ে যেতে লাগলো, তখন আমি চোখ বুজে হাসলাম। ইচ্ছে ছিল যখন লোকে এসে আমায় দেখবে, তখন এই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লেগে থাকে। ইচ্ছে ছিল যখন আমার অনন্ত রাতের বাসর ঘরে ধীরে ধীরে ঢুকব, তখন এই হাসিটুকু মুখে করে নিয়ে যাব। কিন্তু কোথায় সেই বাসর ঘর? আমার বিয়ের সাজ কোথায়? নিজের ভিতর থেকে একটা খটখট শব্দে জেগে দেখলাম আমাকে নিয়ে তিনটে ছেলে হাড়ের বিদ্যা শিখছে। বুকের যেখানে সুখ দুঃখ ধুকধুক করত এবং যৌবনের পাপড়ি প্রত্যেকটা দিন একটা একটা করে ফুটে উঠত, সেখানে বেদ দেখিয়ে কোন হাড়ের কী নাম মাস্টার শেখাচ্ছেন। আর এই যে শেষ হাসিটুকু ঠোঁটের কোণে ফুটিয়ে তুলেছিলাম, তার কোনো চিহ্ন দেখতে পেয়েছিলে কি? গল্পটা কেমন লাগলো? আমি বললাম, গল্পটা বেশ মজার। এমন সময় প্রথম কাক ডাকলো। জিজ্ঞাসা করলাম, এখনো আছো কি? কোনো উত্তর পেলাম না। ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করলো। এতক্ষণ শুনছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প কঙ্কাল। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। তাহলে আজ আসবো আরও একদিন এইরকমই নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।